সুচরিতা দি, আজকাল তুমি শাম কো কোথায় যাও? घर में থাকো না? কেন? नहीं, গেছিলাম उस दिन। वो आजकल तो और विपाशा दीर बाड़ीते आशा হয় ना और शिमुल के साथ भी देखा হয় ना और इतना सारा प्रॉब्लम्स चल इसलिए उसके साथ मिलने गई थी। तो मैंने सोचा कि तुमको भी बुला लूं। घर जाके देखलाम कि तुम्ही नहीं और ट्विंकल भी बोल लो आजकल तुम्ही शाम को घर में থাকো না। 8-9 বেজে যায় আসতে আসতে। কোথায় যাও গো সুচরিতা দি? কোথায় আর যাব, ধারে কাছেই ছিলাম। তুমি এত ইতস্তত কেন করছো সুচরিতা দি? ধারে কাছেই যখন ছিলে নিশ্চয়ই কোনো কাজকর্মে ছিলে। হ্যাঁ, কাজেই তো, কাজ ছাড়া আর কি। हाँ मतलब शाम के टाइम तुम्ही बेरिए जाओ और उतने रात को वापस आशो इसलिए जिज्ञेस করছিলাম। জেরা করছিস? नहीं नहीं, ऐसा कोई बात नहीं है सुचरिता दी, पर तुमको देख के लग रहा है कि तुम्ही অনেক ঝিঝক করছো বলতে इसलिए। কিছু হয়েছে সুচরিতা দি? নতুন কোনো কাজ খুঁজছো? না না, চেষ্টা তো করছি খোঁজার, এখনো কিছু পাইনি। ওই যে শাড়ির ব্যবসাটা করছিলাম তার জন্যই তো মাঝে মধ্যে বেরোতে হয়, কিন্তু তাতে টাকা পয়সা ঠিকঠাক পাই না রে। সেই জন্য ভাবছিলাম যে একটা নতুন দোকান নেব। দোকান? হ্যাঁ। দোকান কোথায় নিচ্ছ? মানে নেবে তুমি ঠিক করেছো? ওই স্টেশনের দিকে। স্টেশনের দিকে দোকান? সেটা অনেক দাম পড়বে গো। ভাড়া নিচ্ছ? না না, ভাবছি কিনেই নেব। কিনে নেবে? হ্যাঁ, ওই ধার দেনা করে একজন ধার দেবে বলেছে, ভাবছি পরে শোধ দিয়ে দেবো। ओ फिर तो ठीक है और वो इलाका भी अच्छा अच्छा सेल হবে। হ্যাঁ, সেই ভেবেছিলাম তো গান বাজনা করে অনেক কিছু করতে পারবো, সেটা তো আর হলো না। তাই দেখো সুচরিতা দি, আমরা সবাই এক একটা জীবন যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি। সেখানে আমরা কি বা করতে পারি বলো? আর গান বাজনা করে যে খুব বেশি কিছু করতে পারতাম তাও কিন্তু নয়। দেখো সময় তো লাগবেই, আর যা পরিস্থিতি সেখানে গান বাজনা করে যে বিশাল কিছু রোজগার করব সেরকমও কোনো লক্ষণ কিন্তু দেখতে পাচ্ছি না। আর আমাদের যা অবস্থা সেখানে অন্য কিছু করে তো রোজগারও করতে হবে। আমাদের মধ্যে একমাত্র বিপাশাদির অবস্থা ঠিক ছিল, কিন্তু এখন বিপাশাদির যা কন্ডিশন সেখানে বিপাশাদিরই সব থেকে বেশি ভাবতে হবে যে বিপাশাদি কি করবে। हाँ पर पता नहीं बिपाशा दीर अब की হবে, कहाँ जाएगी, कहाँ पे रहेगी। हाँ শুনেছিলাম কি একটা রিসেপশনিস্টের জব আছে, पर वो कंफर्म হয়েছে কিনা ये भी तो नहीं पता ना। কিরে, তোরা এসছিস? কখন এলি? অনেকক্ষণ বিপাশাদি। স্কুলে যাসনি আজকে? না, স্কুলে যাইনি। শরীর ঠিক আছে? ঠিক আছিস তো? আমি ঠিক আছি বিপাশাদি। তোমার কাজ মিটলো? কাজ তো হয়েছে, মিটে গেল, তারপরেই তো এলাম। আর একজন কোথায়? বলতে পারবো না, সত্যিই বলতে পারবো না। আমার হয়ে গেছে, কাজ মিটে গেছে, আমি অফিস থেকে সোজা বেরিয়ে চলে এসেছি। আমি দেখলাম বটে যে আমি একটা রিক্সায় উঠলাম, ও আর একটা রিক্সায় উঠলো। তারপর ট্রেনে দুজনেই এসি, দুজনের আলাদা কম্পার্টমেন্ট। স্টেশনে নামলাম, একটা রিক্সা ধরে বাড়ি চলে এসেছি। দেখো এক্ষুনি চলে আসবে। আপাতত দুজনে তো একই জায়গায় আছি। এই বাড়ি ছেড়ে তুমি আর কোথায় যাবে বলো তো? শোনো, তুমি কোথাও যা। अरे चंदन दा, কংগ্রাচুলেশনস। আমাকে কনগ্রাচুলেট করছো? क्योंकि तुम्ही जो सब চেয়েছিলে वही तो হয়েছে না। तुम्हें तो खुश होना चाहिए, है ना? না, আমি বোধহয় এটা চাইনি। আমি যাকে এখন আর এসব বলে লাভ কি বলা, আমি তো একজন প্রতিষ্ঠিত অপরাধী এখন। বিপাশা, তুমি কি এখনই রেডি হয়ে নেবে? হ্যাঁ, আমি তো রেডি, আমার তো সব গোছানোই আছে মোটামুটি। বিপাশা, একটা রিকোয়েস্ট ছিল। বাবা, তোমার সঙ্গে না সমস্ত রকম অফিসিয়াল কথাবার্তা আমার শেষ হয়ে গেছে, আর তোমার সঙ্গে বাড়তি কোনো কথা তোমার থাকতে পারে না। কিসের কথা আমি বোঝাতেই পারছি না। তোমার সঙ্গে কথা বলতে গেলেই আমার ইরিটেশন হয়, আমার বিরক্ত লাগে। অন্য কোনো কারণ নেই, বিশ্বাস করো, আমি আর অন্য কোনো কারণের মধ্যে ঢুকতেও চাই না। কিন্তু সত্যি সত্যি তোমার সাথে কথা বলতে গেলেই বা তুমি কথা বলতে এলেই আমার একটা অস্বস্তি হয়, বিরক্তি লাগে, ইরিটেশন হয়, শরীর খারাপ করে। আর আমি পুরো বিষয়টা নিতেই পারছি না, নিতে আমি চাইও না। তাই প্লিজ আমার সঙ্গে আর কোনো কথা বলার চেষ্টা করো না। এটাই বলতে চাইছিলাম যে আইনত তো তুমি এই বাড়িতে থেকে যেতে পারো। আইনত আমি কি কি পারি কি কি পারি না সেটা আমার কাছে ক্লিয়ার, আমি জানতাম না।
অবশ্যই, এতদিন তো বুঝিনি যে আমাকে এই আইন সম্পর্কে কি কি আমি পারি কি কি পারি না এই সম্পর্কে আমার নলেজ থাকতে হবে, আমাকে জানতে হবে, বুঝতে হবে। বুঝিনি, এখন বুঝতে হচ্ছে। মেয়েদের জীবনে যে কখন কি পরিস্থিতি আসে, কখন কি সময় আসে, কখন যে কি জেনে নিতে হয়, বুঝে নিতে হয়, সেটা একমাত্র মেয়েরাই জানে। আমারও সেই সময়টা এসছে জীবনে, তাই আমাকে আইনের অধিকার কি কি হয় কি কি না হয় সবটাই জেনে নিতে হয়েছে, বুঝতে হয়েছে। আর এই তো আইন নিয়েই তো চলছি এতগুলো দিন, পেরিয়েও তো এলাম, হয়ে গেল, আজকে ফাইনাল রেজাল্টও পেয়ে গেছি। শোনো, একটা কথা বলি তোমাকে, কিছু কিছু মানুষ থাকে যারা আইনের অধিকার না থাকলেও সে অধিকারটা ফলাতে চায়, আর কিছু কিছু মানুষ থাকে যে অধিকার আছে জেনেও সেটা অ্যাপ্লাই করতে চায় না। আমি সেই দ্বিতীয় শ্রেণীর মানুষ, কিন্তু সেই রাইটসগুলো ফলানোর আমার কোনো ইচ্ছেই নেই। আমি তোমার এই বাড়িতে থাকতে চাই না, আমি তোমার সঙ্গে সম্পর্কে থাকতে চাই না, আমি তোমার ছায়ায় থাকতে চাই না, আমি তোমার ছায়া মারাতেও চাই না। তুমি এই জায়গাটা থেকে আমাকে মুক্তি দিলে আমি বেঁচে যাই। বিপাশাদি বলছি, তোমার কি আর কিছু গোছগাছ করার আছে? যদি থাকে চলো, আমি হেল্প করে দিচ্ছি। ও হয়তো এই বাড়িতে থেকেও যেত, কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এই কথাটা বলতে তোমার লজ্জা করছে না? না, নিজেকে আর কত ছোট করবে তুমি চন্দনদা? উমা, মিষ্টি নিয়ে আসোনি? যাও যাও, তোমার বউ, যাকে এখন বউ বলছো, তাকে গিয়ে মিষ্টি খাওয়াও। তোমার মাকে সুখবরটা দাও, মিষ্টি মুখ করাও। বিপাশা, দেখো তুমি যেখানেই থাকো না কেন, মানে সুখে থাকো দুঃখে থাকো না, মানে সুখে থাকার সময় তোমার আমাকে প্রয়োজন হবে না, আমাকে তুমি ডাকবেও না, ঠিক আছে, আমি বাট তোমার অসময়ে তুমি জেনে রেখো আমি সবসময় তোমার পাশে আছি, আমি কথা দিলাম তোমাকে। কি অসময় তুমি আমার হ্যাঁ, তা তো ঠিক কথাই বলেছে গো, ঠিকই তো বললো, আমার অসময় তো পাশে ছিল। বল, এই যে আমার এতটা অসময় গেল, ওই তো আমার পাশে ছিল। সত্যি আমার এত অসময়ে তুমি যে আমার সাথে এইভাবে পাশে ছিলে আমি ভাবতেই পারছি না। জানি হাস্যকর লাগছে, তো মজা করছো, আমাকে নিয়ে মজা ওঠাচ্ছ। আমি জানি কতগুলো আমি যেগুলো বলছি হয়তো এই সময় দাঁড়িয়ে তোমার শুনতেও খারাপ লাগছে, কিন্তু বিপাশা, আমি তোমাকে একটা কথা বলছি, আমি যেটা বলছি, আমি যেটা বললাম, আমি সেটা মন থেকে বললাম, এর মধ্যে কোনো ভুল নেই। আমি একদম আমার অনুভূতি থেকে কথাগুলো বললাম। তোমার আবার অনুভূতি? তোমার অনুভূতিগুলো বরং তোমার কাছেই রাখো চন্দন, হ্যাঁ, তোমার ওই বউয়ের জন্য। এখন এখানে দাঁড়িয়ে এগুলো বলার কোনো মানেই হয় না। শুধু বউ না, সারা পৃথিবীর সামনে এই কথাটা আমি দাঁড়িয়ে বলতে পারি। আর একটা কথা বলি তোমাদের, যেটা শুনতে হয়তো তোমাদের খুব খারাপ লাগবে, এখনো আমি বউ বলতে শুধু বিপাশাকেই বুঝি, আর কাউকে না। তাই তাহলে এই যাদেরকে বাড়িতে নিয়ে এসেছো তারা কি, তাদের কি পরিচয়, সেটাও তো তোমাকেই ডিসাইড করতে হবে। আশ্চর্য। তুমি না যাও প্লিজ, আমাকে একটু আমার মতো করে গুছিয়ে নিতে দাও, আর তো কিছুক্ষণের ব্যাপার। যাওয়ার আগে মায়ের সাথে একবার দেখা করেছো? মা, এতদিন তোমার মাকে না সত্যিই নিজের মা ভাবতাম। যেটুকু করেছি সেটুকু মন থেকে নিজের মা মনে করেই করেছি, কিন্তু এখন আর ভাবি না গো, আর ভাবি না। হ্যাঁ, তবে কি বয়োজ্যেষ্ঠ মানুষ, এ বাড়ি থেকে তো একেবারে চলেই যাচ্ছি, চলে যাওয়ার আগে এটুকু সৌজন্য না দেখালে আমার ভালো লাগবে না, তাই বলে যাবো। আর মিস করবো তোমার মেয়েটাকে, বাচ্চাটার সাথে কদিনে জড়িয়ে পড়েছিলাম তো খুব, ওর জন্য খারাপ লাগবে। দেখা করে যাবো এসে এসে, হ্যাঁ একদম, যখন তুমি থাকবে না তখন। তুমি থাকার সময় আসার কোনো প্রশ্নই উঠছে না। তুমি বরং বাড়িতে একটু বলে রেখো পারলে, যদি কখনো এপাশ দিয়ে যাই তাহলে দেখা করে যাবো একবার। বিপাশা, প্লিজ করো না, প্লিজ এটা করো না। তোমার এই চোখের জলটা না আমার জাস্ট প্রতারণা ছাড়া আর কিচ্ছু মনে হচ্ছে না। এটা প্রতারণা ছাড়া আর কিচ্ছু না, আর খুব নাটুকে মনে হচ্ছে। আমার কিচ্ছু এসে যায় না, আমাকে টাচও করে না, প্লিজ করো না। বিপাশাদি প্লিজ, উত্তেজিত হও না। দেখো, সব উত্তেজনা তো প্রশমন ঘটে গেছে, তাই উত্তেজনা দেখিয়ে কোনো লাভ নেই। চলো বিপাশা, এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ ও এইসব বলে তোমাকে ইরিটেট করবে। হ্যাঁ চলো, আমরা হেল্প করে দিচ্ছি তোমাকে। হ্যাঁ, আমার তো সব গোছানোই আছে, আর কি আর নেবো এখান থেকে, দু চারটে যা কাপড় আছে সেই তো নেবো, আর কিছু না। আশা করি তুমি তোমার সব জিনিসপত্র নিয়ে যাচ্ছ। তোমার আশা অনুযায়ী পৃথিবীর সমস্ত কাজ হবে সেটাই বা ভাবো কি করে? বা তুমি যেটা যেটা আশা করছো সেই অনুযায়ী আমিও কাজ করব, এটাই বা ভাবো কি করে? তোমাদের বাড়ি থেকে পাওয়া কোনো জিনিসই আমি নেব না, সমস্তটাই রাখা থাকবে মধুরিমার জন্য। থ্যাংক ইউ। একটু চলো তো, জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে হবে। আমি ধরছি।
আয়। আগের দিন রাতের খানিকটা এনকোয়ারি কিন্তু আমার টিম করেছে। হ্যাঁ, আপনি শ্বশুরবাড়ি গিয়েছিলেন, কিন্তু যখন পৌঁছানোর কথা ছিল আর যখন পৌঁছেছেন দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। স্যার 1 মিনিট, আমার না মনে হয় আমি আপনাকে আর একটা কথা বলতেই ভুলে গেছি। কি বলুন তো? সেদিনকে ওষুধের দোকান ছাড়াও আরো একটা দোকানে আমরা গেছিলাম কিছু কেনাকাটি করতে। আসলে বাবা মার বাড়ি অনেকদিন পরে যাচ্ছি তো, কিছু কেনাকাটি করে হাতে নিয়ে ঢুকতেই হতো, সেই জন্য হয়তো একটু সময় বেশি লেগেছিল, ওই জন্য আমি আর টাইমটা ম্যাচ করাতে পারিনি। তাই? আর কোথায় কেনাকাটা করতে গেছিলেন? ওই বাবা মার জন্য জামা কাপড় ইত্যাদি কেনাকাটা করতে গেছিলাম আর কি। জামা কাপড় ইত্যাদি কেনাকাটা করতে গেছিলেন, কিন্তু গেছিলেন কোথায়? না না, ঠিক আছে, বলতে হবে না, আমি পেপার দেব, লিখে দেবেন। আপনি কি ভুলে গেছেন আপনি কোথায় গেছিলেন? না মানে ও তো দোকানের ভেতরে যায়নি, ও তো দোকানের বাইরে দাঁড়িয়ে ছিল। যা কেনাকাটা করেন না আমিই করেছিলাম, ও তো এত বেশি পছন্দ করে না দোকানে যাওয়া আসা। সে তো বটেই, আমিও তাই, জানেন তো, আমিও দোকানে মানে দোকানের ভেতরে আমি একদম ঢুকি না, আমার ঠিক পোষায় না। সেসব কথা বাদ দিন, কিন্তু কোথায় গেছিলেন সেটা তো মনে আছে। আরে আপনি তো আর চোখ বন্ধ করে রাস্তা দিয়ে হাঁটেননি। না না, তা তো বটেই, মানে লিখে দিন, আপনারা দুজনেই লিখে দিন। কেন? দোকানের নামটা লিখুন। আমি কিন্তু দেখতে পাচ্ছি পরীক্ষার গার্ড ডিউটির কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের স্যাররাও এরকম করতো, জানেন তো, মানে আমরা ইশারায় বন্ধুদের কিছু হেল্প করার চেষ্টা করতাম, বন্ধুরাও করতো, তবে সে সময়টা কিন্তু পার হয়ে গেছে। এখন আর ওই সিস্টেমটা চলবে না। আপনারা একটু দুজন দুদিকে মুখ করে লিখুন। ঘুরুন ঘুরুন, আপনি একটু ওইদিকে ঘুরুন। আপনি একটু এদিকে ঘুরুন। এবার লিখুন, আমি আপনাদের জন্য 10 গুনছি। 1 2 10। বাস দিন 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 দিন। আপনারা তো একদম তৈরি ছিলেন না, একটু কনসাল্ট করে নিতে পারতেন। দেখুন, এই যে বিষয়টা আপনারা বলবেন নিজেরা একটুখানি বলা বলি করে নিতে পারতেন, মানে নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়া উচিত ছিল। আপনাদের হোমওয়ার্ক ভীষণ কাঁচা, ভীষণ কাঁচা, তাই ধরা পড়ে গেলেন, মিলল না। স্যার তা থেকে তো এটা প্রমাণ হয় না বলুন যে আমরা দোকানে যাইনি বা কেনাকাটা করিনি। আমি অবশ্যই দোকানে গেছিলাম এবং কেনাকাটা করেছি, এবং ও দোকানের বাইরে দাঁড়িয়েছিল এবং ও না ঠিক দোকানের নামটা খেয়াল করেনি। আচ্ছা, এটা কি কোনো ইন্ডিভিজুয়াল দোকান নাকি কোনো মলে গিয়েছিল? মলে। কি হলো বিষয়টা? না আমি বলতে চেয়েছিলাম যে মলে ভালো শাড়ি পাওয়া যাবে, আমি সেটা ভেবেছিলাম আসলে। আর দোকান যে স্টেশন বাজারের ওখানে যে দোকান আছে না, সেখানে তো এতটা ভালো শাড়ি পাওয়া যায় না। আর ওর এই সমস্ত বিষয়ে একদম আইডিয়া নেই, বিয়ের আগে থেকে এই সমস্ত কাজ আমি করি, ভীষণ আনকোড়াও, তো সেই অভ্যেসটাই আমার থেকে গেছে। খুব ভালো কথা। আচ্ছা, আর মেডিকেল শপে কি কি কিনতে গেছিলেন ওদিন? মেডিকেল শপে তো আমরা গিয়েছিলাম, কিন্তু সেখানে তো কিছু পাওয়া গেল না। আপনি কি গিয়েছিলেন?
আচ্ছা, আপনারা কি ফোন করে ওই দোকানে বলে দিয়েছিলেন যে যদি কেউ জিজ্ঞেস করে আপনারা গিয়েছিলেন কিনা যেন ওরা হ্যাঁ বলে? মানে আমরা এইটুকুই জানতে পেরেছি। প্রতীক্ষা দেবী, আপনি মনে করেন আপনি খুব বুদ্ধিমতী, কিন্তু আপনার প্রবলেমটা কি জানেন তো? আপনার এই বুদ্ধিটা আপনি কোনোদিন ভালো কাজে লাগান না। আসলে আপনি কিন্তু একদমই বুদ্ধিমতী নন, আপনি ভীষণ বোকা মানুষ, ভীষণ বোকা। না, সরল বলবো না, কারণ সরলতা শব্দটা আপনার সঙ্গে যায় না। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটো পয়েন্ট আপনারা কিছুতেই মেলাতে পারলেন না, অথচ আপনারা বলছেন যে আপনাদের সন্দেহ না করতে। শুনুন, পুরো এনকোয়ারি হয়নি এখনো, তবে হয়ে যাবে যে কোনো দিন। আর যেটুকু হয়েছে তার উপরে ভিত্তি করে তো আমরা চার্জশিট দিতে পারি না। যেটার উপরে ভিত্তি করে চার্জশিট দিতে পারি সেই কাজটা এবার আমাদের করতে হবে। একটা কথা বলুন পলাশবাবু, শিমুল দেবীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কি প্রয়োজন পড়েছিল? মানে কেন চেয়েছিলেন আপনি? এসব 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 কি বলছেন স্যার? আমি এসব স্বপ্নেও ভাবতে পারি না। এত সব কিছুর পরে এরকম একটা অভিযোগ? ছি 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 ছি। এরকম একটা অভিযোগের পরে তো আমি মুখই দেখাতে পারবো না কাউকে। তাই মুখ দেখানো এত দুষ্কর হয়ে যাচ্ছে, তো এটা আগে ভাবেননি? আপনি আপনি স্যার আমাদের ভুল বুঝছেন, আমরা এরকম কিছু করিনি। আমাদের যদি এরকম কিছু করারই থাকতো তাহলে কি আমরা অত দূরে গিয়ে ওরকম একটা জায়গায় এই কাণ্ডটা ঘটাতাম? আর স্যার সেদিন যদি ওই পথ দিয়ে না আসতো তাহলে তো আমার এই উদ্দেশ্যটা সিদ্ধই হতো না। আপনি সেটাও একবার ভাবুন। আচ্ছা, আর কি যুক্তি আছে বলুন তো? স্যার যুক্তি না মানে আমি আপনাকে বলছি, আপনি বিশ্বাস করুন আমি এই কাজটা করিনি স্যার। কিছু কিছু লোক থাকে যারা খুন করতে পারে, কিন্তু আমি এটা করিনি স্যার। আমি সেই জাতীয় লোক নই স্যার। বলছেন? হ্যাঁ স্যার, প্লিজ স্যার আমাকে আপনি ছেড়ে দিন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি স্যার। আমি চাকরি থেকে আজকে ছুটি নিয়েই এই থানায় এসেছি। এইসব যদি জানাজানি হয় আমার চাকরিটা আর থাকবে না স্যার। কি করবো বলুন, আমাকে আপনি ছেড়ে দিন স্যার। আমি সত্যি বলছি আমি কিছু করিনি, এই বিষয়ের সঙ্গে আমি জড়িত ছিলাম না স্যার। এমনিতে তো আমার চাকরি চলেই গেছে। আপনার চাকরিটা কেন গেল? থানা পুলিশ হলে আমাদের সমাজে একটা চাপ সৃষ্টি হয় জানেন তো, সম্মানে একটা আঘাত লাগে। আর এরকম হলে কি কোনো কোম্পানি চাইবে তার কর্মচারীকে টিকিয়ে রাখতে? না, ব্যাস চলে গেল চাকরি। একেবারে বিনা দোষে এরকম হলো আপনার? দোষ হয়তো আমার কিছু ছিল স্যার, কিন্তু যে দোষে আমি জেল খেটেছি সেই দোষটা আমি করিনি। আমি ভুল ঠিকই করেছি, কিন্তু অন্যায় করিনি। ফ্যান্টাস্টিক! আপনার কথা শুনে না হাততালি দিতে ইচ্ছে করছে। যাই হোক, আপনারা সহজ কথাটা সহজভাবে স্বীকার করলেন না, মানে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। ওকে, নো ইস্যু। আমি ভেবেছিলাম আপনারা সত্যিটা স্বীকার করে নেবেন, তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যেত। সেটা আপনারা করলেন না, সুতরাং আমাকে একটু ঘুরপথে যেতেই হবে, অনেকটা ঘুরতে হবে। তবে আমি কিন্তু সেই ঘুরতে রাজি আছি। আপনারা তৈরি তো? আর দেরি করা যাবে না, চলো। চলো। আমার বাড়িটা লক্ষ্মী ছাড়া হয়ে গেল। কেন যে এই বাজে কথাগুলো বলো বুঝি না। কেন মাসিমা, এখন তো নতুন লক্ষ্মী এসছে। এত বছর তো একজন লক্ষ্মীর সঙ্গে ঘর করলে, এবার না হয় ওর সঙ্গে ঘর করো। তোমরা হয়তো এই কথাগুলো বলে আনন্দ পাচ্ছ, কিন্তু আমার ভেতরে কি হচ্ছে সেটা আমি জানি। বিপাশাদি, দেখো আমার সত্যি খুব খারাপ লাগছে। তুমি তো সবটাই জানো। আমি চাইনি যে তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও। আমি চাইনি তোমাকে সংসার থেকে বের করে দিতে, কিন্তু আমার পরিস্থিতি এটাই এমন যে আমার বাচ্চাটা যদি না হয়ে যেত তাহলে হয়তো আমি। কি মুশকিল! আমি তোমাকে বোধহয় বোঝাতে পারছি না। আমি কিন্তু একটুও দুঃখ পাচ্ছি না। তুমি কেন এরকম ভাবছো? হ্যাঁ, প্রথম যখন ঘটনাটা জানতে পেরেছি তখন স্বাভাবিকভাবেই খারাপ লেগেছিল, দুঃখ পেয়েছিলাম, কিন্তু তার পর মুহূর্তে মনে হচ্ছে এর থেকে ভালো তো আর হতেই পারে না কিছু।
একটা মিথ্যের সঙ্গে জড়িয়েছিলাম এতগুলো বছর। আমার জীবনের এতগুলো বছর একটা মিথ্যের মধ্যে ছিল, মিথ্যের সঙ্গে সহবাস করেছি। কি আর রইল আমার জীবনের? কতগুলো বছর তো কাটিয়েই দিলাম। অন্তত এবার থেকে সত্যির সঙ্গে থাকতে পারবো। এবার থেকে যা হবে সত্যিটাকে নিয়ে হবে। আশা করছি সবটা ভালোই হবে। যাকে আমি কিন্তু একটু দুঃখ পাচ্ছি না, তুমিও প্লিজ দুঃখ পেও না। তুমি কোথায় থাকবে আমি জানি না, কিন্তু বিপাশা আমার এক সেকেন্ড, আমি কোথায় থাকবো সেটা তো তোমার জানার কোনো প্রয়োজন নেই। কেন জানতে যাবে তুমি? আমি কি করছি না করছি আমার রোজকার খবর রাখো, আমি সেটা চাই না চন্দ্র, একদমই চাই না। বরং এটা যদি তুমি রাখো আমি বিরক্ত হব, আমি অপ্রস্তুত হবে এবং আমার একদম ভালো লাগবে না। তাই প্লিজ এটা করতে চাও না। তুমি সংসার করছো তো, মন দিয়ে সংসারটা করো, আমাকে এভাবে অপ্রস্তুত করতে চেও না। হ্যাঁ, একটা সময় আমার তো মনে হয়েছিল যে এতটা ভালোবাসি তোমায়, কি করে থাকবো তোমায় ছেড়ে। বিশ্বাস করো, যেদিন ডিভোর্সের পেপারটা আনতে যাচ্ছি সেদিনও মনে হয়েছিল, আজ আর মনে হচ্ছে না, একদমই মনে হচ্ছে না। বরং মনে হচ্ছে আমি মুক্তি পেলাম, বেঁচে গেছি। আমি এই মিথ্যেটা থেকে তো বেরিয়ে আসতে পেরেছি, বেঁচে গেছি। স্বামীকে নিয়ে, সন্তানকে নিয়ে, শাশুড়িকে নিয়ে সুন্দর করে সংসার করো মধুরিমা, নতুন বউয়ের মতো করে। বুঝতেই তো পারছো যে তোমার বরের আর আমার প্রতি কোনো আকর্ষণই, মানে আকর্ষণটা ছিলই না, ফুরিয়ে গেছিল বলেই তো তোমার প্রতি আকর্ষণটা তৈরি হয়েছিল। তাই ওর আগের জীবনে যে কেউ একজন ছিল সেটা ভুলে যেও। হ্যাঁ, বলতে পারো আমার তোমার বরের প্রতি আকর্ষণ ছিল। এখন আর নেই, একটুও নেই। এবং তার জন্য পুরো ক্রেডিটটাই কিন্তু আমার। আমি নিজেই নিজেকে ক্রেডিট দিচ্ছি, আমি নিজেই নিজে খুশি থাকার চেষ্টা করছি এবং নিজেই নিজের পিঠ চাপড়াচ্ছি যে আমি এটা পেরেছি। ফাইনালি আমি নিজে থেকে এটা পেরেছি।